গল্প মানেই ভয়। নমস্কার, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কাশী কবিরাজের গল্প। লেখক স্বনামধন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার উঠান দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে করে যেন কোথাও যায়। জিজ্ঞাসা করলেই বলে, এই যাচ্ছি সনকপুর রুগী দেখতে বায়া। আবার একদিন বলল, এই নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে আবার শ্যামনগর যাব। সেখানেও আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়, কলকাতায় মাসে 2বার যেতে হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাস করছে। জঙ্গলের মধ্যে একটা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছে। এত যদি পয়সা, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি, আকাশে যেন ঘন মেঘ এসে জমল। এই বুঝি বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠান দিয়ে হনন করে হেঁটে চলে যাচ্ছে ব্যাগ হাতে। তাকে ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসলো আর বলল, একটু রানাঘাট যেতাম এই ট্রেনে, রুগী ছিল। কে রুগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারের জবাব দিয়েছে, 3বার এক্সরে করেছিল। আমি বলছি এসব এক্সরে টেক্সরে লাগবে না, আমার আমার মুখই এক্সরে। আমার হাসি পেল। নিজের যদি অতই গুণ, তবে দোচালায় বাস করে কেন? জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললে কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? কথাটা মনে মনেই ভাবলাম, আর মুখে বললাম, একটু চা খান দাদা। তা খাওয়াও ভাই, বৃষ্টি এলো, একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভাইয়া, বরাবরই আছে। আমার তান্ত্রিক কবিরাজি, যা কেউ সারাতে পারে না তা আমি সারাই। বলেন কি? এই জন্যেই তো পসার, শুধু ঝাড়ানো আর কাড়ানো। ঝাড়িয়ে রোগ ছাড়িয়েছেন? আরে পাগল কি বলে, বড় বড় রোগ ছাড়িয়ে সারেছি বটে। তোমরা ইংরেজি লেখাপড়া জানো কিনা? সমস্ত অবিশ্বাস করো জানি, তবে ভূত মানো নাকি? এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছালো। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানেন দেখছি। বললাম, যদি বলি মানি না? তা তো বলবাই, ইংরেজি পড়াতে তোমাদের একালো গিয়েছে, পরকালো গিয়েছে। রাগ করো না ভায়া, সত্যি তাই বললাম। তা এসেছে, তাহলে একটা গল্প শুনো বলি, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিকে অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো। আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে অনেক দূর থেকে আমার ডাক আসে। আজ বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুর্জের বাড়ি থেকে তার চিকিৎসার জন্য আমার ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছেন আপনি? না। নাম জানতেন? খুব। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদার নাম খুব প্রসিদ্ধ। যখন পৌঁছালেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, আমি ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। সেকেলের নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহল। দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে এইসব ভগ্ন প্রায়। পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট, অসত্যের গাছ গচিয়ে বাড়ির গায়ে। মন্দিরে চুরোর ফাটলে বন্য শালিকের গর্ত, কাঠবিড়ালির বাসা।
সামনে বড় একটা আধমজা দিঘির পানাই ভর্তি। সন্ধ্যার কিছু আগে এই মস্ত পুরনো বাড়ি ভাঙা দেখে আমার মনে কেমন এক অপূর্ব ভাব হলো। কি ভাব কবিরাজ মশাই? সে তোমাদের বলে বোঝাতে পারবো না, ভয়ও না আবার আনন্দও না। কেমন যেন মনে হলো এ বাড়ি বড্ড অপয়া। এ বাড়িতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার অবশ্য এমন হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে? আরো দু একবার হয়েছে এমনই, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি শোনো না। তারপর সেখানে গিয়ে আমি রুগী দেখলাম। 10 বছর বয়সের একটি ছেলে, টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা তার। আমি গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালাম। রোগী কিছুটা সুস্থ হলো। অনেক রাতে খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানার ঘরে এসে দেখলাম সেখানে বিরাট ভাবে বিছানা প্রস্তুত, উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গিলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। বড়লোক বাড়ির বন্দোবস্ত। হাজার হোক বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চাল চলনে যাবে কোথায়। তারপর? আমি বেশিক্ষণ শুইনি। এমন সময় দেখলাম ঘোমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। এত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বউ বলে তো মনে হলো, যতটুকু দেখেছি তার থেকে। যাক, আমি এসেছি কবিরাজি করতে, কত মতো খোঁজে তা কি দরকার? সে যা ভালো বোঝে করুক। তা কবিরাজ মশাই, রাত তখন কত ছিল? রাত একটারও কম নয়, বরং বেশি। এদিক থেকে এলো, সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপরে কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল টল থাকে না ওরকম, হেঁটে পার হওয়া যায়। তারপর ওই পারে বলরামপুর গ্রাম। তা আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ে যতটুকু খোলা, থপথপে ফর্সা, আর জ্যোৎস্নার রাত আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্য ঘোমটা ঢাকাই ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? না, আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি নির্বিরোধী ভালো লোক। আমি জলের গ্লাস তুলে নিয়ে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়লাম। কিন্তু নানান চিন্তা, ঘুম আর আসে কি? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে, ঘুমোবার জন্য নয়। আমি অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ আমার যথেষ্ট আছে। সেই অবস্থায় আমার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানিক পরে আমি হঠাৎ দেখলাম সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে আমি তড়াক করে উঠে পড়লাম। বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। মাঠের দিকে গেল একা? একদম একা, আর এত রাত। আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে, তা কখনো বাবা দেখি। আমি 7 বছর ভাবছি। এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, শিগগিরই আসুন, রুগী কেমন করছে? আমি গিয়ে দেখলাম
রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটনি করার পরে রোগীটা খানিকটা সুস্থ হয়ে উঠল। তখন আবার সে শুয়ে পড়ল। আমি বাইরে দেউড়ির ঘরে। এরপর রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকে চলল। জমিদার বাবুর মন বেশ ভালো হলো। প্রথম দিন বড়ই যেন সে মুষড়ে পড়েছিলেন। এমনকি আমার সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। আমি তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরার জন্য আমন্ত্রণ জানালেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালোই ছিল। মাছের মুড়ো, দুধ, সন্দেশ ইত্যাদি। আমি খুব খুশি হলাম। জমিদার বাবু বেশ প্রফুল্লও হলো। সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার আমি কখনোই কল্পনা করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন খাটনি টাটনি আমার একটু কমই ছিল। সকাল সকাল খেয়ে শয্যায় আশ্রয় করলাম, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে একটা বেজে ঢং করে। ঠিক সেই সময় দেখলাম, আমার বড় বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে তার একটুও ভয় ডর হলো না। মিনিট 15 কেটে গেল কি 20 মিনিট। তারপর আমি আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি আমার ঘরে এসে ঢুকলো। আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। তা আপনার ঘরে কি আলো ছিল? বাড়িতে রুগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হ্যারকেন জ্বলছিল টিম টিম করে। ঘরে ঢুকে মেয়েটির মুখের ঘুমটা অনেকখানি তুলে আমি দেখতে চাইলাম। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্যোগ হয় এমনই চেহারা। আমি বললাম, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত ও স্তম্ভিত মুখে আমি মেয়েটির দিকে চেয়ে বললাম, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? তুমি এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। কি করে আপনি জানলেন রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিয়েছে। সেই কষ্ট আমি দেখতে পারছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। আমি তখন ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। সে আমতা আমতা করে আমাকে বলল, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পর আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকন, আমার মন কাঁদে, আমি শুনতে পাই। ওকে নিয়ে যাবই, আমি ওকে নিয়ে যাবই। তুমি কেন আপোস করবে? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল যেন। কি ব্যাপার সামনে ঘটছে আমার কোনো ধারণা হচ্ছে না। তবু আমি হাত জোর করে বললাম, মা, একটা কথা। আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেকে বড্ড ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনি বিবেক বিবেচনা করে বলুন। তার এ পক্ষে ছেলে মেয়ে হবে, তাদেরকে নিয়ে থাকবেন তিনি? ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিকেই বুঝুন, তার কথা ভাবতে হবেই আপনাকে। আমি আজও সব বলছি তাকে খুলে। যদি তিনি এ পক্ষের স্ত্রী বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি সেটা চেষ্টা করব মা।
তাহলে করো। বলেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘরের থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গেল, সেই নিশীথ রাতের অশুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিক নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কিন্তু কোনো ভয় হলো না। একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো। মূর্তিটা অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে আমাকে ডাকতে এলো। রুগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে বললাম, আপনার সঙ্গে আমার কিন্তু একটু কথা আছে, বাইরে চলুন। তাহলে বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, ওরা থেকেই বলল, এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগেই সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি আপনার কথা বিশ্বাস করলেন? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি, আমি এই অশোকের সময় একদিন ওকে শিউরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি জানি ওর সৎমা ওর উপর সদয় নয় খুব, তবে এতটা জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো। এই সংসারে আর আনবো না। আমার এই স্ত্রীকেও আমি শাসন করব। আপনি তাকে জানাবেন। রোগীর অবস্থা ক্রমশ ভালো হতে লাগলো। 11 দিনের পরে আমি প্রত্যয় দিলাম তার রুগীকে। বললাম, ওর মাকে আর দেখেননি? আসেনি আপনার কাছে? না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এখানেই, কাল আবার দেখা হবে কোনো নতুন ভয়ের সন্ধানে। এই ধ্বংসস্তূপে প্রতিটি ফাটলে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এখানে ভয়েরা কথা বলে, শোনো তোমার ভেতরের নিস্তব্ধতাতেও গল্প মানেই